নমস্কার সবাইকে। আমি প্রশান্ত লায়েক। আজ এই চ্যানেলটি ১ম ভিডিও। এই চ্যানেলটি বিশেষ করে তৈরি করা হয়েছে আমাদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এছাড়াও এসএসসির যারা পরীক্ষার্থী, আ যারা ম্যাথ এবং রিজনিং রিলেটেড কোনো সমস্যা থাকলে এই চ্যানেলে সেটার সমাধান হবে এবং আপাতত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ২০২৬ এর আপকামিং যে WBP, KP যে ভ্যাকেন্সিটা আসছে প্রায় ২০,০০০ এর মতো। তো সেই ভ্যাকেন্সি রিলেটেড কিছু কথা বলবো এবং আমাদের যারা কিছু পরীক্ষার্থী এমনও আছে যারা হয়তো ইন্টারভিউ দিয়েছো এবং যারা ভাবছো যে হ্যাঁ, এবার হয়ে যাবে। যাদের মার্কস মোটামুটি ভালো আছে এবং আ কিছু ক্যান্ডিডেট এমনও আছেন হয়তো দেখো ২০,০০০ এর মতন পাস করে আছে। তো তার মধ্যে ভ্যাকেন্সি হচ্ছে ১১,০০০ সামথিং কিছু ভ্যাকেন্সি আছে। তো কিছুজন এমনও হবে যে হয়তো শেষ মুহূর্তে এসে পরে হয়তো তাদের সিলেকশন হবে না। তো সেইসব কিছু নিয়ে আজ আলোচনা হবে যে তাদের পরবর্তী ক্ষেত্রে কিভাবে এগোতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং কিছু অ্যা এবং অনেক ক্যান্ডিডেট এমনও আছেন যারা বিগিনার, যারা ১ম শুরু করছো তারা হয়তো বুঝতে পারছো না কিভাবে শুরু করতে হবে বা কোন চ্যাপ্টার গুলোকে বেশি ফোকাস দিতে হবে ম্যাথ রিলেটেড এবং সেইসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। তারা কিভাবে শুরু করবে, তাদের টার্গেট কি হবে এবং কিভাবে এগোলে হয়তো আর পরীক্ষার হয়তো আর মাস ৬ মাসের মধ্যে হয়তো রিক্রুটমেন্ট হবে এমনটা হয়তো হতে পারে। কারণ আমরা এটা দেখলাম যে পিআরবি যদি চায় সবকিছু করতে পারে। কারণ আগের যে রিক্রুটমেন্টটা এখন অনগোইং, যেটা এখন জয়েনিং হয়নি, সেটাতে আমরা দেখেছি যে ১ মাসের মধ্যে পরীক্ষা করে, রেজাল্ট বের করে, মাঠ করিয়ে দিয়ে ইন্টারভিউ পর্যন্ত হয়ে গেল। প্রায় ২, ২.৫, ৩ মাসের মধ্যে। তো আমাদেরকে টার্গেট সেভাবে রাখতে হবে, প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। যে আমরা কিভাবে এগোবো, কিভাবে এগোলে আমরা সেই সময়ের মধ্যে আমরা সম্পূর্ণটা শেষ করতে পারবো। তো সেসব নিয়ে আজ আলোচনা হবে। তো শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের আপকামিং WBP, KP কনস্টেবল, এসআই এই সবের নিয়ে আজ আলোচনা হবে। ১ম এ আমরা দেখে নিই যে আমাদের ম্যাথে কি চ্যাপ্টার গুলো আছে। এই চ্যাপ্টার গুলোর উপর বেস করে আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। তো দেখো, চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ আমরা দেখে নেব যে কত কোয়েশ্চেন পড়ে কোন চ্যাপ্টার থেকে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টপিকটার বা কোন চ্যাপ্টারটার ওয়েটে মানে আমরা গুরুত্বটা বেশি দেব। দেখো এখানে ১ম এই যে আছে যে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম একটা এমন চ্যাপ্টার যেটার মধ্যে অনেক কিছু আরো পার্ট চ্যাপ্টার আছে। যেমন যেগুলো আমরা পরে আলোচনা করছি, এখানে আলোচনা করব। আগে দেখে নিই যে কি টপিক আছে বা কি চ্যাপ্টার আছে। তাহলে নাম্বার সিস্টেম আছে, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, যদিও এটা অ্যাডভান্স ম্যাথের, এটা আমরা পরে বলছি। অ্যারিথমেটিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিসট্যান্স, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, আচ্ছা অ্যালজেব্রা, জিওমেট্রি এটা তো আছে, মিক্সচার অ্যালিগেশন, অ্যারিথমেটিকের সিকোয়েন্স সিরিজ যেটা আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে, পাইপ অ্যান্ড সিস্টেম এবং এভারেজ, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা যদি দেখি যে নাম্বার সিস্টেমে ৩ থেকে ৪ টে কোয়েশ্চেন আসছে, রেশিও প্রপোর্শনে ৩ থেকে ৪ টে কোয়েশ্চেন আসছে, পার্সেন্টেজে ১ থেকে ২ টো। তো এভাবে টাইম স্পিড ডিসট্যান্সে ৩ থেকে ৪ টে কোয়েশ্চেন, প্রফিট লস ২ থেকে ৩ টে কোয়েশ্চেন, অ্যালজেব্রা ২ থেকে ৩ টে কোয়েশ্চেন থাকে। বাকিগুলো মোটামুটি ১ টা ২ টো করে কোয়েশ্চেন থাকে। অতএব আমরা ১ম এ যেটা দেখব যে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যার মধ্যে ধরো আছে যেমন এলসিএম, এইচসিএফ এখানে থাকবে। এলসিএম, এইচসিএফ মানে লসাগু, গসাগু যেটা আমরা বলি। তারপর ধরো থাকবে কিছু স্পেশাল সিরিজ। যখন এখানে সিরিজ এন্ড সিকোয়েন্স থাকছে, এটা যেমন আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে যাবে। এখানে থাকবে স্পেশাল সিরিজগুলো। তারপর এপি, জিপির কিছু ম্যাথ থাকে। এপি, জিপি মানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি যেগুলো আমরা বলি। এসব আর কিছু স্পেশাল সিরিজ থাকবে। যেমন থাকে দেখবে 1/2 প্লাস 1/3 এরকম করে কিছু একটা সিরিজ থাকে। তো এইসব ম্যাথগুলো আমাদের নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা থাকবে সেখানের মধ্যে কিন্তু একটু রিলেটেড। ঠিক আছে? এর মধ্যে এলসিএম, এইচসিএফ টা থেকে কোয়েশ্চেন বেশি আসবে। ঠিক আছে? প্রত্যেকটা এক্সামেই আমাদের ধরো WBP, KP কনস্টেবল বলো বা এসআই গুলো বলো, যেকোনো বা WBPSC র যেকোনো পরীক্ষা বলো বা আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যেকোনো পরীক্ষাতে এলসিএম, এইচসিএফ এর কোয়েশ্চেন কিন্তু থাকবেই। এসএসসি তেও থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে এটার ওয়েটেজটা বেশি। মানে এর প্রতি একটা যে এক্সামিনার থাকে তারও একটা কোয়েশ্চেন দেওয়ার প্রবণতাটা থাকে।
ঠিক আছে? অতএব এই যে একটা খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এরপর নেক্সট যেটা আসছে রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শন আর এই পার্সেন্টেজ, এই দুটো চ্যাপ্টার হচ্ছে অ্যারিথমেটিকের মাদার চ্যাপ্টার। ঠিক আছে? মানে এই দুটো চ্যাপ্টারকে আমাদেরকে একটা মানে ভীষণভাবে আমাদেরকে এটা রেডি করতে হবে। কারণ এই দুটো চ্যাপ্টারের উপর নির্ভর করেই না পুরো অ্যারিথমেটিকটা তোমার দাঁড়িয়ে থাকবে। তুমি একটা জিনিস যখন পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করবে যে প্রত্যেকটা চ্যাপ্টার সেটা আ টাইম অ্যান্ড ওয়ার্ক এ বলো, টাইম স্পিড ডিসট্যান্স এ বলো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট তো লাগবেই। আর প্রফিট লস খুব ইম্পোর্টেন্ট। কিন্তু এই যে যতগুলো অ্যারিথমেটিক এর চ্যাপ্টার আছে প্রত্যেকটা বেস করে দাঁড়িয়ে আছে এই রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ এর উপর। এই দুটো চ্যাপ্টারকে তুমি যদি আয়ত্ত করতে পারো ঠিকভাবে তো কোনো অসুবিধা হবে না। অতএব তুমি যদি একটা জিনিস লক্ষ্য করবে যে রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ এর যদি শেষ করতে পারো প্রায় 50% অ্যারিথমেটিক এর চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টারকে আমাদেরকে প্রথমেই একদম শুরুটা করবো আমরা রেশিও প্রপোর্শন দিয়ে। তারপর আমরা শুরু করব পার্সেন্টেজ। ঠিক আছে? কারণ এই দুটো চ্যাপ্টারকে আমাদের ভালোভাবে আয়ত্ত করতেই হবে। এই দুটো চ্যাপ্টার যদি কোনো গাফিলতি রয়ে যায়, আমরা অ্যারিথমেটিকটা পুরোটা বাগাতে পারব না। আবার প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে? এরপর দেখো যে আমাদের ধরো রেশিও প্রপোর্শন আমরা শুরু করছি। তো রেশিও প্রপোর্শন, এই যে রেশিও প্রপোর্শন মানে আমরা যেটা বলছি তোমার অনুপাত সমানুপাত। এটার মধ্যে আবার কিছু চ্যাপ্টার ঢুকে আছে। যেমন ধরো এজেস মানে বয়স সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেগুলো এখানে হবে। এরপর ধরো তোমার যেটা মিক্সচার এলিগেশনটা হবে এখানেই। রেশিও প্রপোর্শন দিয়ে, পার্সেন্টেজ দিয়ে এই দুটো চ্যাপ্টারের উপর বেস করে কিন্তু এগুলো হবে। তারপর ধরো পার্টনারশিপ পার্টনারশিপ যেটা আছে সেটা একদম পুরো পার্টনার, এই যে ধরো এজেস, মিক্সচার এডুকেশন, পার্টনারশিপ যেকোনো চ্যাপ্টারটা কিন্তু এই দুটো চ্যাপ্টারের উপরে বেস করে হবে। অতএব তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে বা ফোকাসলি করতে হবে কি যে রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ এই দুটো চ্যাপ্টারকে এমনভাবে আয়ত্ত করতে হবে যেন পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? এরপর এই দুটো শেষ হয়ে গেলে তখন আমরা কেউ নাম্বার সিস্টেমও শুরু করতে পারো, কেউ টাইম অ্যান্ড ওয়ার্কও করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে একদম রিলেটেড থাকবে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম। এই চ্যাপ্টারটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে করতে পারো, তুমি অটোমেটিক্যালি পাইপ অ্যান্ড সিস্টেমটা করতে পারবে। ঠিক আছে? অতএব একটার সাথে একটা চ্যাপ্টার রিলেটেড। তুমি এমনটা নয় যে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করলাম, তারপরে আমি সিম্পল ইন্টারেস্টে ঢুকে গেলাম। না, এভাবে করলে কিন্তু হবে না। তোমার সময় বেশি লাগবে, তুমি বুঝতে সময় বেশি লাগবে। যখনই তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করছো, ঠিক আছে? শেষ হবে, সাথে আমি পাইপ অ্যান্ড সিস্টেমে ঢুকে যাব। ঠিক আছে? কারণ ওই দুটো একইভাবেই চলবে পুরোটা। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমরা একটা খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার যেটা আমাদের আছে যে প্রফিট লস। প্রফিট লস একটা খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আলাদাভাবে পড়ানো হয়। প্রায় ধরো ডিসকাউন্ট একটা চ্যাপ্টার আছে। ডিসকাউন্টটা হলো। তারপর ডিসঅনেস্ট শপকিপার যেটা আছে, যে মানে ধরো ডিসঅনেস্ট শপকিপার মানে ওই ওজনের কম বেশি দিলে পার্সেন্টেজ লাভ কত, এইসব জিনিসগুলো যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা ডিসঅনেস্ট শপকিপার বলি। ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্টের একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে? এইগুলো তখন প্রফিট লসের মধ্যে ঢুকবে। তোমাকে অতএব এই যত চ্যাপ্টার আছে সব কিছুতেই কিন্তু রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ লাগবেই। অতএব ওই দুটো চ্যাপ্টারকে আমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? এরপর যে চ্যাপ্টারটাতে আমরা আসবো টাইম, স্পিড অ্যান্ড ডিসট্যান্স। আচ্ছা, টাইম, স্পিড অ্যান্ড ডিসট্যান্স এর ক্ষেত্রে যদি বলি আমরা, আচ্ছা একটা চার্ট করি যে কিভাবে শুরু করব। তো আচ্ছা, সেটা আমি পরে আসছি। আগে টাইম, স্পিড, ডিসট্যান্স এর কথাটা বলে দিই। টাইম, স্পিড, ডিসট্যান্স এর মধ্যে আরো যেগুলো থাকবে, যেমন ধরো ট্রেন। টাইম, স্পিড, ডিসট্যান্স তো একটা আলাদা চ্যাপ্টার। ঠিক আছে? এর মধ্যে ঢুকে থাকবে আবার ট্রেন রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেটা থাকবে। আচ্ছা, এর মধ্যে থাকবে রেসের চ্যাপ্টারটা থাকবে। ঠিক আছে? রেসের মধ্যে আবার লিনিয়ার রেসও থাকবে, আবার সার্কুলার রেসও থাকবে। ঠিক আছে? এই দুটোর মধ্যে থাকবে। আচ্ছা, এর মধ্যে থাকবে আবার বোট এন্ড স্টিম মানে নৌকো আর স্রোত। নৌকো স্রোতের অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু এই তোমার টাইম, স্পিড, ডিসট্যান্স এর মধ্যে থাকবে। তাহলে এই একটা চ্যাপ্টারের মধ্যে কতগুলো চ্যাপ্টার পাচ্ছি আমরা? যে টাইম, স্পিড, ডিসট্যান্স এর মধ্যে থাকবে ট্রেন, রেসটা লিনিয়ার রেস একটা ম্যাথ থাকে, আর একটা সার্কুলার রেস। দুটো টাইপ হয়। আচ্ছা, তারপর থাকছে আমাদের বোট এন্ড স্টিম, যেটা এই টাইম, স্পিড, ডিসট্যান্স এর মধ্যে থাকছে। ঠিক আছে? এরপর যেটাতে আমরা আসছি যে, আচ্ছা তোমাকে বললাম যে রেশিওর মধ্যে কিন্তু মিক্সচার এলিগেশনও ঢুকে থাকবে, আর আমাদের এইজের যে ম্যাথগুলো থাকবে সেগুলো কিন্তু ওখানের মধ্যেই থাকবে। ঠিক আছে? এরপর আমরা যেটা আসবো যে আমাদের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার এবং খুব ইম্পোর্টেন্ট। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো একটা ডেডিকেটেডলি করতে হবে, কারণ এখান থেকে প্রায় ধরো এখানে যদি আমরা দেখি
এখানে যে একটা কোশ্চেন দিয়েছে তো হয়তো একটা এসআই থাকবে মানে সিম্পল ইন্টারেস্টের, একটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে থাকবে। এটা একটা মাস্ট, একটা খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এক্সামিনার এখান থেকে ফোকাস করে। তো সেই জিনিসগুলোকে আমার দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যখনই এগুলো হয়ে যাবে, আমাদের প্রফিট লস হয়ে যাবে, তখনই আমরা এভারেজে ঢুকবো। আচ্ছা, এভারেজটা পুরোটা তোমার ধরো রেশিও আর পার্সেন্টেজ এই দুটোর মধ্যে থাকবে। এভারেজের মধ্যে অনেক রকম টাইপ আছে, সেগুলো আমরা এক এক করে দেখব। অতএব এটাকে শুরু করতে হবে। ঠিক আছে? এই সব যখন আমাদের অ্যারিথমেটিকটা হয়ে যাবে, অ্যারিথমেটিকটা হয়ে যাওয়ার পর আমরা যে জায়গাটাকে যাব সেটা হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সের মধ্যে যে টপিকগুলো আছে ধরো মেনসুরেশন আছে। আচ্ছা, মেনসুরেশনের মধ্যে 2D আর 3D, 2D আর 3D আছে। তো 2D টা থেকে বেশি কোশ্চেন আসে, আর 3D থেকে আসে, না আসা নয়, কিন্তু 3D টাইপগুলো এখানে প্রায় বুঝতে পারা যায়। এগুলো এক এক করে সব বলে দেবো যে কোন চ্যাপ্টারটা কখন কি লাগছে না লাগছে। আচ্ছা, ঠিক আছে? তো এভাবে আমরা শুরু করতে পারি। আচ্ছা, ধরো প্রথমে তাহলে আমরা কি শুরু করব? প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা শুরু করব রেশিও, মানে হচ্ছে আমাদের অনুপাত, 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 সমানুপাত। ঠিক আছে? অনুপাত, সমানুপাত দিয়ে শুরু করব আমরা। তারপর যেটা আসছে আমাদের পার্সেন্টেজ, মানে শতকরা পার্সেন্টেজ থাকবে। পার্সেন্টেজের পর পার্সেন্টেজ যে হয়ে যাবে, তারপরে আমরা যে চ্যাপ্টারটা আসবো বললাম যে তুমি টাইম এন্ড ওয়ার্কও করতে পারো। টাইম এন্ড ওয়ার্কটা করে নেওয়া ভালো। তাহলে টাইম এন্ড ওয়ার্ক, এরপরে ধরো পার্সেন্টেজ দিলাম। তো এই পার্সেন্টেজের মধ্যেই কিন্তু আমাদের ইলেকশনের যে অঙ্কগুলো থাকবে সেগুলো করে নিতে হবে। আর এই অনুপাত সমানুপাতের সাথে সাথে আমাদের যে চ্যাপ্টারগুলো করতে হবে, ধরো এজের চ্যাপ্টারটা করে নেব। ঠিক আছে? এই অনুপাত সমানুপাতের সাথে এজেরটা করে নেব। আর এধারে মিক্সচারটা পরে করব, কারণ মিক্সচারের মধ্যে তোমার পার্সেন্টেজ ঢুকে থাকবে। তাহলে এই যখন আমরা অনুপাত সমানুপাত করব, সেখানের মধ্যে আমরা এজটা করে নিতে পারি। এজের ম্যাথগুলো কিন্তু পুরোটা অনুপাত সমানুপাতেই হয়ে যাবে। ঠিক আছে? আর পার্টনারশিপটা আমরা করে নিতে পারি। পার্টনারশিপেরটা অনেক ম্যাথ হয়ে যাবে। মানে ঠিক আছে, কিন্তু প্রথমে তুমি কি করবে বলো তো? যে অনুপাত সমানুপাত আর পার্সেন্টেজটাকে করে নেবে। তারপর এজ, পার্টনারশিপ, ঠিক আছে? তারপর মিক্সচার এই দেখো, এই চ্যাপ্টারগুলো হচ্ছে রিলেটেড। অতএব তোমাকে বেশি খাটতে হবে না। স্মার্ট ওয়েতে করে নিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এই ৩ টে চ্যাপ্টার হয়ে গেল। আবার যখন পার্সেন্টেজের সঙ্গে আমরা ধরো ইলেকশন করে নেব, ইলেকশনের সাথে সাথে তখন তোমার আবার মিক্সচার এলিগেশনের ধরো কনসেপ্ট এখানে, মানে পার্সেন্টেজেরও কনসেপ্ট মিক্সচার এলিগেশনে লাগবে। তখন এটা হয়ে যাবে। আচ্ছা, যখন এগুলো হয়ে গেল, তারপর তুমি করতে পারো কি টাইম এন্ড ওয়ার্ক করতে পারো। আচ্ছা, যখন এই একটা পার্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে করতে পারি টাইম এন্ড ওয়ার্ক করতে পারি। আচ্ছা, যখনই আমরা টাইম এন্ড ওয়ার্ক করে নেব না, এই টাইম এন্ড ওয়ার্কের সাথে সাথে চলে আসবে আমাদের পাইপ এন্ড সিস্টেম। পাইপ এন্ড সিস্টেম এই যে চ্যাপ্টারটা আছে, মানে আমাদের ওই নল আর পাইপ যে চ্যাপ্টারটা আছে, সেটা কিন্তু আমাদের টাইম এন্ড ওয়ার্কের ওই এলসিএম মেথডের মতোই অনেকটা কাজে লেগে যাবে। অতএব তোমাকে খাটতে হবে না বেশি। ঠিক আছে? অতএব তাহলে আমরা ওটা বলতে পারি যে টাইম এন্ড ওয়ার্কের সাথে সাথে আমরা পাইপ এন্ড সিস্টেমটা করে নেব। আচ্ছা, টাইম এন্ড ওয়ার্কের পরেই আমরা যে চ্যাপ্টারটা আসবো সেটা হচ্ছে টাইম, স্পিড আর ডিস্টেন্স। এই চ্যাপ্টারটা কেন আসবো? কারণ এখানে আমার এলসিএম মেথড লাগবে। এখানেও মানে অনেকটা টাইপগুলো এইগুলোর একই। তাহলে কি হবে, আমার একটা কনসেপ্টের উপরে কাজ চলতে থাকলে আর মাইন্ডটাও ঠিক হয়ে যাবে, মানে জিনিসটাকে ধরতে পারবো তাড়াতাড়ি। আমার সময়টা কম লাগবে। আর হ্যাপাজার্ড ওয়েতে করলে আমি যখন মনে করো ধরো টাইম এন্ড ওয়ার্ক করলাম, দিয়ে তারপর আমি প্রফিট লসে ঢুকে গেলাম, তখন একটা কি হবে, তোমার সময় লেগে যাবে। হয়তো কিছু কনসেপ্ট ভুলে যাবে, কিছু কনসেপ্ট হয়তো আবার নতুন করে করতে হবে। তো সেই জায়গাগুলোকে এভয়েড করার জন্য আমি যে টাইপটা পরপর বলছি সেভাবে করে নেওয়াটা সুবিধা হবে। টাইম, স্পিড, ডিস্টেন্সের মধ্যে ধরো অনেক কিছু ঢুকে থাকবে। যেমন ধরো এখানে ট্রেন, ট্রেনের একটা চ্যাপ্টার আছে, সেটা করে নিতে হবে। ট্রেনের পরে যে চ্যাপ্টারটা আসবে ধরো রেসের অঙ্কগুলো আছে। রেস মানে দৌড়, ধরো একটা আছে লিনিয়ার রেস থাকবে, লিনিয়ার একটা রেস থাকবে, আর একটা হচ্ছে সার্কুলার রেস থাকবে। ঠিক আছে? তো বেশিরভাগ লিনিয়ার রেস থেকে কোশ্চেন আসছে, কিন্তু ধরো বলা তো যায় না সার্কুলার রেস থেকে কোশ্চেন আসবে, কারণ নতুন নিয়ম হতে পারে। এর মধ্যে একটা থাকবে যে নৌকা স্রোতের যে অঙ্কগুলো থাকে, সেগুলো কিন্তু যেটাকে আমরা বলি যে বোট এন্ড স্ট্রিম, সেগুলো কিন্তু টাইম, স্পিড, ডিস্টেন্সের মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে? অতএব এই জিনিসগুলোকে আমরা করে নিতে পারবো। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো হয়ে যাওয়ার পর আমরা তখন আসতে পারি এখানে যে প্রফিট লস একটা খুব বড় চ্যাপ্টার, মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু সময় লাগে। তো এর মধ্যেই ধরো এই প্রফিট লসের মধ্যে আমরা পাবো ডিসকাউন্ট চ্যাপ্টারটা পাবো। তারপর আমাদের ডিসনের শপকিপার পাবো। তো এই যে একটা বড় চ্যাপ্টার এবং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা একটু বুঝতে সময় লাগে, অনেক নিয়ম আছে। আর হচ্ছে এই চ্যাপ্টারগুলো তুলনামূলক সহজ।
মানে সহজ বলতে দেখো কঠিন কোনোটাই নয়। বুঝতে পারলে সবটাই সহজ, আর না বুঝতে পারলে তো পুরোটাই কঠিন, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই প্রফিট লসটাকে একটু বুঝতে তবুও একটা অন্যান্য চ্যাপ্টার গুলোর থেকে একটু সময় লাগে। ঠিক আছে? তো এটা একটা হলো। আ এরপর আমরা প্রফিট লসে ঢুকলাম। তো এটা ধরো ৫ নাম্বার এই জিনিসটাতে ঢুকলাম। তো ৬ নাম্বারে আমরা যদি যাই, এরপর আমরা যে জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে এসআইসিআই। এসআইসিআইটা এর পরে আসবো। কারণ এই এসআইসিআই পুরোটা ধরো রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ এর কাজে লাগবে পুরোটা। অতএব এটা একটা হিউজ চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন এসআই-সিআই আমরা আসতে পারি। এসআইটা আর সিআইটা, ঠিক আছে? এর মধ্যে নতুন ইন্ট্রোডিউস হতে পারে। ধরো ওই লোনের ব্যাপারটা, আ আ যদিও কোয়েশ্চেন খুব একটা দেয় না, কিন্তু এটা শিখতে হবে। তো ৬ নম্বরে আমরা এলাম এসআই অ্যান্ড সিআই। আচ্ছা, একটা জিনিস ভুলে যাচ্ছি। এই অনুপাত সমানুপাতের পর পার্সেন্টেজের পর আ করণী একটা চ্যাপ্টার আছে না? ওই চ্যাপ্টারটা কিন্তু করে নিতে হবে। ওইখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। আসে মানে ভালোই আসে। আ প্রায় প্রত্যেক পরীক্ষাতে ১ টা ২ টো করে কোয়েশ্চেন থাকে। তো সেই জায়গাটাকে আমাদেরকে একটু ফোকাস করে নিতে হবে। এটা মাঝে আমি মিস করে গেছি। তো ওই চ্যাপ্টারটা করবে। যে এসআইসিআই এর পর, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের এভারেজ। আচ্ছা, এভারেজের কোয়েশ্চেন আসবে। ২-৩ টে ১ টা ২ টো কোয়েশ্চেন আসে। অতএব তুমি দেখো এভারেজ যেটা আছে, এখানে একটা দিয়েছে কিন্তু হয়তো কোয়েশ্চেন ২ টো আসতে পারে। ঠিক আছে? এই একটা জায়গা হয়ে গেল। আচ্ছা, এই সবের পর, মানে এই সবকিছুটা হয়ে যাওয়ার পর আমি যে চ্যাপ্টারটা আসবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা ১ম এ করতে গেলে দেখো অনেকে হয়তো বুঝতে পারবে না, অনেকের চাপ হয়ে যাবে। অতএব আমি যদি একটা হিউজ এই জায়গাটাকে যদি কভার করে নিতে পারি, কারণ দেখো এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন এ চলবে। তাই তো? তুমি অনুপাত সমানুপাত করলে, করণী করলে, আচ্ছা অনুপাত সমানুপাতটাই তোমার এখানে হয়তো টাইম অ্যান্ড ওয়ার্ক এ কাজে লাগবে। আচ্ছা, এই যে এই জিনিসটা করছো, এইটার সাথে আমাদের টাইম, স্পিড, ডিসট্যান্স ও হয়ে যাবে, কাজে লাগবে। ঠিক আছে? এরপরে অনুপাত সমানুপাত পার্সেন্টেজ করছো, তার সাথে আমাদের প্রফিট লস এ কাজে লেগে যাবে। এটার সঙ্গে এসআই-সিআই কাজে লেগে যাবে। তুমি একটা রিদিম এ চলবে। এর মাঝে যদি আমি নাম্বার সিস্টেমটা ঢুকিয়ে দিই, তাহলে একটা অসুবিধা হয়ে যাবে। কারণ একটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস নতুনভাবে চলবে। প্রত্যেকটা নিয়মের জন্য হয়তো আলাদা নিয়ম পাবে। প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা নিয়ম পাবে। ঠিক আছে? অতএব তুমি যদি এই জায়গাটাকে নিজের আয়ত্তে করে নাও, তারপর তুমি নাম্বার সিস্টেমেতে যাও। ঠিক আছে? ওখানে ধরো আমাদের যেগুলো ছিল যে এলসিএম থাকবে, এইচসিএফ থাকবে, তাদের কিছু স্পেশাল নিয়ম আছে। আচ্ছা, স্পেশাল সিরিজের কিছু নিয়ম আছে। তারপরে এপিজিপি আছে, তারপরে সিকোয়েন্স সিরিজ আছে। মানে এই জায়গাগুলো দেখো, ইংলিশে আমি বলছি মানে এমন নয় যে বিরাট টাফ কিছু। কিন্তু মানে আরকি এটা শিখতে হবে। তোমাকে এটাতে মনে রাখতে হবে। আর এই যে চ্যাপ্টার গুলো আমরা দিচ্ছি, অনুপাত সমানুপাত বলো, করণী বলো, টাইম অ্যান্ড ওয়ার্ক বলো, টাইম, স্পিড, ডিসট্যান্স বলো, এটা নির্দিষ্ট রিদম এ চলবে। তো তুমি যখন একটা চ্যাপ্টার করবে, তখন পরের চ্যাপ্টারটা যখন যাবে, তুমি লিঙ্ক খুঁজে পাবে যে হ্যাঁ, এই চ্যাপ্টারটার সঙ্গে এটার লিঙ্ক আছে, এটার সঙ্গে আমি ম্যাথ গুলো পারবো। অতএব মাঝে কিন্তু কখনোই তুমি ওই নাম্বার সিস্টেমটা ঢোকাবে না। হয় তুমি এক কাজ করো, তুমি হয় ১ম এ করে নাও, একদম ১ম এ করে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আর না হলে একদম কিন্তু এই চ্যাপ্টার গুলো শেষ হওয়ার পর তুমি নাম্বার সিস্টেমে ঢোকো। ঠিক আছে? আচ্ছা, এই এইগুলোর পর, এরপর এই যখন এই অ্যারিথমেটিক পোরশনটা পুরো শেষ হয়ে যাবে, তারপরে আমরা অ্যাডভান্স এ ঢুকবো। অ্যাডভান্স এ ঢুকবো মানে কি এরকম, ১ম এ আমরা যেটা শুরু করব যে মানে জিওমেট্রি। জিওমেট্রি দিয়ে শুরু করলে হবে, বা তুমি যদি চাও যে মেনসুরেশন দিয়ে শুরু করব, মানে 2D দিয়ে যদি শুরু করব, তাও হবে। আচ্ছা, 2D র মধ্যে যে টপিক গুলো থাকবে সেগুলো ধরো একটা স্কোয়ার, মানে যেটাকে আমরা বলি বর্গক্ষেত্র, ঠিক আছে? রেক্টেঙ্গেল, যেটাকে আমরা বলি আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তক্ষেত্র। আচ্ছা, তারপরে থাকবে তোমার সার্কেল, বৃত্ত, ঠিক আছে? তারপর আর ট্রায়াঙ্গেল। এই সব চ্যাপ্টার গুলোর মধ্যে, মানে ত্রিভুজ। এই সব চ্যাপ্টার গুলোর মধ্যে আমাদের ত্রিভুজটা একটু টাইম লাগবে। কারণ এটা একটু অনেকগুলো নিয়ম থাকে তো। অনেক রকম ত্রিভুজের ব্যাপার আছে। তো সেগুলো নিয়ে একটু টাইম লাগবে। বাকি তুমি স্কোয়ার, রেক্টেঙ্গেল, সার্কেল, সার্কেলেও কিছু নিয়ম আছে, অবশ্যই টাইম লাগবে। কিন্তু কি এই জিনিসগুলো তুমি একটা নিয়ম মাফিক যদি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, কোনটাই কিন্তু কঠিন কিন্তু নয়। ঠিক আছে? যে 2D যখন শেষ হয়ে যাবে, তারপর তুমি 3D তেও ঢুকতে পারো, কিংবা তুমি জিওমেট্রি শুরু করে দিতে পারো। আচ্ছা, কারণ ধরো আচ্ছা বলে দিই কি চ্যাপ্টার গুলো আছে। 3D র মধ্যে ধরো এই যেমন এখানে স্কোয়ার আছে, ঠিক আছে? এখানে যেমন স্কোয়ার আছে, তুমি এখানে পাবে কিউব, ঠিক আছে? এখানে পাবে কিউবয়েড, মানে এখানে হচ্ছে ঘনক, এটা হচ্ছে আয়তঘনক, স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে এখানে গোলক পাবে,
ঠিক আছে? তারপর এখানে পাবে তুমি সিলিন্ডার, সিলিন্ডার, সিলিন্ডার পাবে আর কোন পাবে। সিলিন্ডার মানে কোনটা বলো তো? জলের পাইপটা। আর কোন মানে কোনটা বলো তো? এই বরের টোপরটা। ঠিক আছে? এই জিনিসগুলো এখানে পাবে। আর ঠিক আছে? আর এখানে ধরো আরো কিছু চ্যাপ্টার থাকে যেমন প্রিজম আর পিরামিড। এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানে WBPSC বলো, WB বলো, KB বলো খুব একটা আসে না। একদম আসে না বললেই চলে। তুমি যদি 3D র এই কিউবয়েড, কিউব, স্ফিয়ার, সিলিন্ডার কোণ যদি করে নাও কোনো অসুবিধা নেই। আচ্ছা 2D তে একটা চ্যাপ্টার আছে যেটা আমরা বলি পলিগন। পলিগনের একটা চ্যাপ্টার আছে সেখানে কিন্তু ইম্পোর্টেন্ট একটু আসে। পলিগনের একটা চ্যাপ্টার আছে সেটা কিন্তু আসে। ঠিক আছে? যেটা আমরা বহুভুজ বলি। বহুভুজের চ্যাপ্টারটা কিন্তু 2D র মধ্যেই পড়ছে। তো বুঝতে পারা গেল? যে কিভাবে আমরা এগোবো। আচ্ছা 2D 3D হয়ে যাওয়ার পর আমরা আসবো জিওমেট্রিতে। আচ্ছা জিওমেট্রি যখন আমরা করব তখন দেখবো আমরা যে 2D 3D র কিছু, কিছু কনসেপ্ট কিন্তু জিওমেট্রিতে কাজে লেগে যাবে। ঠিক আছে? খুব বেসিক জিওমেট্রি WP, KP র জন্য কখনোই এমনটা নয় যে আহামরি একদম CGL এর মতন জিওমেট্রিক কোয়েশ্চেন আসবে, কখনোই আসবে না। মানে একটা সবারই একটা লেভেল থাকে তো। অতএব বেসিক, বেসিক জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে, করে যেতে হবে। এমনটা নয় যে হ্যাপাজার্ডরিতে করলে তোমার মনে থাকবে, কখনোই থাকবে না। যে প্যাটার্ন বলছি সেভাবে ফলো কর। আশা করি উপকৃত হবে। কারণ ধরো একটার পর একটা, একটার পর একটা যখনই তুমি লিঙ্ক খুঁজে, খুঁজে মানে লিঙ্ক পেয়ে, পেয়ে যখন যাবে তোমার করতেও ইন্টারেস্ট লাগবে তখন তোমার মানে সুবিধা হবে। যে হ্যাঁ, এই চ্যাপ্টার গুলো করলে আমি বুঝতে পারছি যে কোনটার পর কোনটা করতে হবে, কোনটার পর কোনটার সঙ্গে লিঙ্ক আছে। যে হ্যাঁ, আগের চ্যাপ্টারের কনসেপ্ট এখানে কাজে লাগছে কিনা। যখন তুমি ইন্টারেস্ট হবে তখন তুমি নিজে বুঝতে পারবে যত বেশি, তত তুমি ইফেক্টিভ হবে। তখন করতে পারবে তত বেশি। আর একটা জিনিস কি প্রত্যেকটা জিনিস কিন্তু মাইনিউটলি দেখবে যে কোনো একটা কনসেপ্ট আমি মানে করে গেলাম যে যেভাবে হোক চলে যাবে কিন্তু সেটা কিন্তু নয়। আচ্ছা পরে বলি যে চ্যাপ্টার গুলো তোমাদেরকে ভালোভাবে একদম করতে হবে। প্রথমে তো বললাম যে আমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে চ্যাপ্টার গুলো করতে হবে সেগুলো ধরো প্রথমে রেশিও দিয়ে শুরু করবে। রেশিও ভালো করে করতে হবে, রেশিও প্রপোর্শন। তারপর যেটা আসছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ ঠিক আছে? শতকরা। তারপর আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে মানে অ্যারিথমেটিকটা ধরে রাখো, অ্যারিথমেটিকটা ফুল। অ্যারিথমেটিকটা তোমাকে ভালোভাবে করতে হবে। এখান থেকে অ্যারিথমেটিকটা করতে হবে। আর বিশেষ করে এই দুটো চ্যাপ্টারকে কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে। বারবার একটা কথাই বলছি, রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ। এই দুটো চ্যাপ্টারকে তুমি আয়ত্ত করতে পারো, তুমি মনে রাখবে 50% তোমার অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। কারণ এই দুটো চ্যাপ্টারের মধ্যে সমস্ত কনসেপ্ট লুকিয়ে আছে। ঠিক আছে? অতএব কোনো ভয়ের কিছু নেই। ঠিক আছে? আর যে মেইন টপিক গুলো আছে ধরো এগুলোর পরে প্রফিট লস। প্রফিট লস একটু ভালোভাবে করতে হবে। কারণ এর মধ্যে অনেক কিছু চ্যাপ্টার আছে। আর টাইম স্পিড ডিসট্যান্স, টাইম স্পিড ডিসট্যান্স টাইম স্পিড ডিসট্যান্স এর ক্ষেত্রে ধরো যেগুলো থাকবে যেমন এই ধরো রেসের এই মানে রেসের অঙ্ক দিয়েছিল। তো রেস করতে হবে। আর বোট এন্ড স্টিম তো আছেই। বোট এন্ড স্টিম আছে। আর এই টাইম এন্ড ওয়ার্ক এর মধ্যে ধরো পাইপ এন্ড সিস্টেম। বারবার বলেছি একটা কথা। তো এই কিছু, কিছু টপিক আছে যেগুলো তোমাকে মাইনিউটলি করতে হবে। এসআইসিআই যেমন কোনো মতে ছাড়তে পারবে না। তুমি এসআইসিআই এর ধরো এইখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন থাকবেই, থাকবেই একদম সিওর। ঠিক আছে? অতএব অতএব তোমাকে এগুলো করে যেতেই হবে। অতএব মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম যারা বিগিনার আছো, যারা এবারে বলি যে বিগিনার আর রিপিটাররা কিভাবে এগোবে। ঠিক আছে? যারা বিগিনার আছো তারা একদম যারা বিগিনার আছো তারা প্রথম থেকে একদম টপিক ওয়াইজ যেভাবে বলে গেলাম তুমি সেভাবে শুরু করো। পড়তে শুরু করো। মানে ক্লাস দেখো, করতে শুরু করো। এখানে ক্লাস পাবে। এখানে প্রিভিয়াস ইয়ার সলভ করাবো। যখন তুমি দেখবে যে হ্যাঁ, কিভাবে পরীক্ষার হলে কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে। কিন্তু প্রথম থেকে তুমি যদি শর্টকাটের পিছনে যাও, তুমি মনে করো একটা কোনো কনসেপ্ট জানো না আর না, তুমি ডাইরেক্ট PYQ নিয়ে বসে গেলে কিন্তু সেভাবে কিন্তু হবে না। ঠিক আছে? তোমাকে প্রথমে তুমি একটা মনে করো সাপোজ কিভাবে শুরু করবে, কিভাবে পড়বে সেটা বলি। তুমি মনে করো রেশিও প্রপোর্শন শুরু করেছো। ঠিক আছে? প্রথমে রেশিও প্রপোর্শনের নিয়ম দেখলে। ঠিক আছে? কি, কি রুল আছে সেটা দেখলে। আচ্ছা রুল দেখার পরে তুমি সেটার ম্যাথ করেছো। ঠিক আছে? ম্যাথ করলে, দেখলে। ঠিক আছে? এরপর তুমি সেই চ্যাপ্টারটার কোনো একটা PYQ নিয়ে বসলে। ঠিক আছে? এরপর কিছু, কিছু এমনও হবে যে PYQ তে তুমি কনসেপ্টটা পাবে কিন্তু হয়তো যখন তুমি রুল মানে পর একটা চ্যাপ্টার করছো তখন হয়তো সেই নিয়মগুলো হয়তো পাওনি। এমনটা হতে পারে। তুমি আগের রুল
পাওনি কিন্তু পিওয়াইকিউতে যেয়ে পারছো। সেই রুলটা ভালোভাবে মনে রাখলে কিন্তু ডাইরেক্ট কখনোই আমি কোনো চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার না করে ডাইরেক্ট আমি পিওয়াইকিউতে চলে এলাম, ডিমোটিভেট হয়ে যাবে ভাই। কিচ্ছু করার নেই। হবেই। কারণ তুমি যখনই ম্যাথ পারবে না তখনই তুমি মনে হবে যে না এটা আমি আর পারছি না, এটা আমার দ্বারা এই চ্যাপ্টারটা হবে না। কিন্তু হবে কখন? যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করবে আগে। আগে ক্লিয়ার করতে হবে। আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো। তারপর সেই চ্যাপ্টারের পিওয়াইকিউ করো। এবার পিওয়াইকিউ কেন করতে হবে? সেই ১ম এ এই চ্যাপ্টার রিলেটেড তো কিছু ম্যাথ থাকবে। তুমি যদি কোনো বইকে ফলো করো, সেই বইটা তোমাকে হয়তো চ্যাপ্টার ওয়াইজ কিছু সলিউশন দেবে। সেগুলাকে সলভ করো। সেগুলো সলভ করতে, করতে তুমি যখন আটকাবে, তখন দেখলে খাতা উল্টালে, ঠিক আছে? তুমি যতক্ষণ না খাতা কলম নিয়ে বসবে, ততক্ষণ তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। এমনটা নয় যে তুমি কোনো ভিডিও দেখছো বা এখানে ভিডিও দেখছো বা অন্য কোনো স্যারের ভিডিও দেখছো বা যেখানে ইচ্ছে ভিডিও দেখছো বা ক্লাস করছো বা কোনো কোচিং সেন্টারে যাচ্ছ, যেখানেই যাচ্ছ। তুমি স্যার হয়তো করিয়ে দিল, তুমি হয়তো দেখে নিলে। কিন্তু তুমি যদি বাড়িতে এসে না দেখো, ওই রুলটা যদি তুমি অঙ্ক না আটকাও, তাহলে তুমি কিন্তু অঙ্ক শিখবে না। অঙ্ক করতে অঙ্ক তো আটকাতে হবে। এমনটা নয় যে তুমি একবার দেখিয়ে দিলে তুমি হয়তো সব পারবে। হ্যাঁ, হতে পারে। তুমি ট্যালেন্টেড হতে পারো, তোমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড হতে পারে। আমার যেমন ম্যাথ ব্যাকগ্রাউন্ড। আমার হতে পারে তোমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড। তোমার হয়তো হতে পারে কোনো নিয়মটা বুঝতে পেরে যাচ্ছ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওই ম্যাথে আবার আটকাবে তুমি। তখন কিন্তু এটা ভাবা চলবে না যে আমি তখন পেরেছিলাম, এখন পারিনি। যে মুহূর্তে পারবে না সেই মুহূর্তে আবার দেখো। যে মুহূর্তে তুমি ম্যাথটা পারছো না সেই মুহূর্তে তুমি নিয়মটা দেখো, তোমার নিয়মটা মনে রয়ে যাবে। এইভাবে। কখনোই ডিমোটিভেট হবে না। আর ১ম থেকে যারা বিগিনার আছো, তারা ১ম থেকে একটা জিনিস এমন মনে হবে যে হ্যাঁ, ১ম দিনে আমি ২ ঘন্টা ম্যাথ করে নিলাম। ঠিক আছে? তারপরের দিন আমি ২ ঘন্টা করে নিলাম। তারপরে এভাবে চলতে থাকলো, চলতে থাকলো। একটা টাইম তুমি এমনও হবে যে আর ম্যাথ নিয়ে বসছো না। এই যে আগে ২ ঘন্টা করে তুমি করে গেছো না? এখানটা তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে? আর এখানটা তখন তোমার 0 হয়ে যাবে। এখানটা তোমার কোনো কাজ করবে না। অতএব ম্যাথ রেগুলার, যারা বিগিনার আছো, যারা ম্যাথ রেগুলার করো, ম্যাথ করতে হবে। ম্যাথ রিজনিং যদি তুমি প্র্যাকটিসে না রাখো, তুমি ভুলবেই। ওটা কিছু করার নেই। তুমি ভুলতে বাধ্য তুমি। কারণ এটা একটা প্র্যাকটিসের জায়গা। ম্যাথ, রিজনিং আর ইংলিশ যদি কেউ প্রতিদিন প্র্যাকটিস না করে, তো তুমি মনে করো সাপোজ ১ম দিনে এটা হয় যে ১ম জোশ বেশি থাকে। ১ম ২ ঘন্টা ম্যাথ করে নিলাম, একটা চ্যাপ্টার করে দিলাম। 2nd দিনে আবার ২ ঘন্টা করে নিলাম, একটা চ্যাপ্টার করে নিলাম। এরকম করে হয়তো ২-৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন হলো। দিয়ে এমনও হলো যে ৩-৪ দিন আমি ম্যাথ করলাম না। তুমি গ্যারান্টি নিচ্ছি তুমি এই যে আগে ২ ঘন্টা করে যে ম্যাথগুলো করেছো, সেই ম্যাথগুলো এখানে নিয়ে বসো। তুমি দেখো 50% ম্যাথ ভুলে গেছো। গ্যারান্টি এটা হবেই। অতএব ম্যাথকে প্রতিদিন রেডি করবে। ম্যাথ প্রতিদিন করো। যারা বিগিনার আছো একদম করতেই হবে, করতেই হবে। ঠিক আছে? এমন কিছু নেই যে পারবে না। অতএব প্রত্যেকটা জিনিস মাইনিউটলি একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো। তারপর সেই চ্যাপ্টারের প্র্যাকটিস করো। তারপর তুমি পিআইকিউ তে আসো। যে হ্যাঁ, কি নিয়মের, কি প্যাটার্নের, কিরকম লেভেলের কোয়েশ্চেন পড়ছে সেগুলো দেখো। ঠিক আছে? সময় হাতে হয়তো খুব জোর ৬ মাস, তার বেশি নয়। কারণ যেভাবে দেখলাম সেভাবে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? তোমরা এভাবে আগাতে পারো। যারা বিগিনার আছো তারা কিন্তু একদম এই ভুলটা কখনোই করবে না যে আমি কয়েকদিন পড়ে নিলাম তারপর কিন্তু ছেড়ে দিলাম। তাহলে কিন্তু সমস্যায় পড়বে। খুব প্রচন্ড সমস্যায় পড়বে। ঠিক আছে? এবার আমি আসি যারা রিপিটার, যারা এমনও হতে পারে ক্যান্ডিডেট। মানে এমনও আছে যে হয়তো ধরো এখন এই ইয়েতে তোমার ২০,০০০ আ ২০,০০০ এর মতন পাস করে আছো। মানে যারা এই অনগোয়িং যে রিক্রুটমেন্টটা চলছে, এটা ধরো রিপিটারদের জন্য। মানে যারা, এটা কিন্তু নয়, হ্যাঁ? যারা মনে করো রিপিটারদের, যারা মনে করো ২০,০০০ এর মতন পাস করে আছো, ইন্টারভিউ দিয়ে আছো। ঠিক আছে? এরপর তুমি ধরো ভ্যাকেন্সি আছে ১১,০০০ আ সামথিং, একটু বেশি। ঠিক আছে? এবার ধরো বাকি যে ৮,০০০ আছো তারা হয়তো এমন হবে যে অনেকের হবে, অনেকের হবে না। ঠিক আছে? মানে ১১,০০০ এ ধরো ১১,০০০ প্লাস সামথিং এর কিছু হবে। আর বাকি যে ৮,০০০ ক্যান্ডিডেট আছো তাদের হয়তো হবে না। তারা কিন্তু ছেড়ে ভেঙে পড়বে না। ঠিক আছে? সাময়িক খারাপ লাগবে আর লাগবে, কিন্তু ধরো আপকামিং কিছুদিনের মধ্যেই ধরো আবার ২০,০০০ এর মতন ভ্যাকেন্সি যেটা আসছে সেটার জন্য লেগে পড়তে হবে। তো তোমাদের একটাই কাজ, ধরো তোমাদেরকে নতুনভাবে সিলেবাস জানতে হবে না, নতুন করে কি এক্সাম প্যাটার্ন সেটা জানতে হবে না, নতুনভাবে এমনটা জানতে হবে না যে কি এক্সামে পড়বে, কি পড়বে না। তো এখনো পর্যন্ত যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে ফলো করে আগাও। যদি কোনো নোটিফিকেশন চেঞ্জ করে বা নিয়ম চেঞ্জ করে, যদিও বলছে যে ইন্টারভিউ থাকবে না। তো যদি কোনো নতুন নিয়ম আসে, ধরো সিলেবাস তো একই থাকবে। হয়তো কোনো আ সাবজেক্টের হয়তো ওয়েটেজটা বাড়বে। কোনো সাবজেক্টের হয়তো নাম্বার বাড়বে। সেটা নাম্বার বাড়ার ক্ষেত্রে শুধু ইংলিশটাই আছে। বাকিগুলো আশা করি যে চেঞ্জ হবে না। যদি চেঞ্জ করেও তোমাদের কিছু তো কিছু না জানা নয়।
যে আমাকে নতুন করে শিখতে হবে, নতুন করে জানতে হবে। যা আছে সেগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখো। প্র্যাকটিস কিন্তু ছাড়বে না। প্র্যাকটিস যদি ছাড়ো ওই একই অবস্থা হবে। আমি বললামই যে প্র্যাকটিস যদি ছেড়ে দাও তা কিন্তু ভুলে যাবে। যেমন তোমাদের রিপিটারই হই বা বিগিনারই হয়। প্র্যাকটিস যদি ছেড়ে দাও, ম্যাথ, রিজনিং যদি প্র্যাকটিস ছেড়ে দাও, ম্যাথ, রিজনিং, ইংলিশ ৩ টে সাবজেক্ট আছে প্র্যাকটিসের সাবজেক্ট। তুমি যদি এগুলো প্র্যাকটিস ছেড়ে দাও, তুমি কিন্তু আবার সেই রিপিটার হয়েও তুমি বিগিনার হয়ে যাবে। তখন দেখবে যারা বিগিনার, যারা নিয়মিত প্র্যাকটিসে আছে, তখন দেখবে তোমার থেকে বেশি ভালো অঙ্ক পাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা যেন না হয়। তোমরা যেমনভাবে তোমরা ফলো করে এসেছো, যেভাবে এতদূর সিলেকশনের এত কাছে এসেছো, ঠিক আছে? তোমার যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমার নাম্বার কম আছে একটু, তো তোমরা রেকটিফাই করো যে কোন, কোন জায়গাটাতে আমার অসুবিধা হচ্ছে। কোন, কোন জায়গাটাতে আমি মানে প্রিপারেশন এর খামতি আছে। সেই জায়গাটাকে নিজেরা আইডেন্টিফাই করো। ওটাকে যদি করতে পারো, তখন তুমি সেই জায়গাগুলোকে তুমি স্টাডি করো, সেই জায়গাগুলোতে ভালো প্র্যাকটিস করো। কিন্তু তোমাকে ১ম কাজ যেটা হবে, তুমি যে কোন জায়গাগুলোতে আমি পিছিয়ে আছি, কোন জায়গাগুলোতে আমি পারছি না, কোন জায়গাগুলোতে আমার অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলোকে তোমাকে আগে ঠিক করতে হবে। যে হ্যাঁ, এই জায়গাগুলো আমার অসুবিধা। কারো হয়তো দেখতে পাচ্ছ যে হ্যাঁ, আমি ম্যাথে ধরো এবারে ২৫ টা ম্যাথ ছিল। ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ, ২৫ টা ম্যাথের মধ্যে আমি দেখছি যে 20 প্লাস পাচ্ছি। কিন্তু এই ৫ টা যে পারছো না, এর কোন, কোন চ্যাপ্টার গুলো পারছো না, সেগুলো আমাকে নজর রাখতে হবে। সেগুলোকে আমায় আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, মনে করো তুমি সাপোজ প্রফিট লসের ম্যাথে ভুল হচ্ছে। ঠিক আছে? সেই চ্যাপ্টারটা আবার দেখো। সেই চ্যাপ্টারটা আবার ১ম থেকে করো। বিগিনারের মতন হয়েই করো। এমন শোনো, আরেকটা জিনিস যেটা সবথেকে বড় জিনিস যেটা আমি ফলো করি, যে যখন কোনো জিনিস শিখতে বসবে, কখনো মাইন্ডের মধ্যে এটা রাখবে না যে আমি সব জানি। তাহলে কিন্তু তুমি নতুন কিছু শিখতে পারবে না। যে জায়গাটা তুমি পারছো না, সেই জায়গাটাতে মাইন্ডসেট রাখবে যে আমি কিছু জানি না। আমাকে শিখতে হবে। ঠিক আছে? তাহলে তুমি যে ৫ নাম্বারটা তোমার যে যাচ্ছে, সেই ৫ নাম্বারটা কোন জায়গা থেকে যাচ্ছে সেটাকে লক্ষ্য করো। হ্যাঁ, সিলি মিস্টেক হয়ে তোমার ৫ টা নাম্বার কাছে ঠিক আছে। তা বলে এই নয় যে প্র্যাকটিস ছেড়ে দেব। কিন্তু তুমি যদি দেখো যে হ্যাঁ, আমার এই চ্যাপ্টারগুলোতে গোলমাল হচ্ছে, এই চ্যাপ্টারগুলোতে আমি বরাবরই একটু সমস্যায় পড়ছি, তখন সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে জানতে হবে। সেই চ্যাপ্টারগুলোকে তুমি আইডেন্টিফাই করো যে হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো আমি করব। ঠিক আছে? সেই চ্যাপ্টারটা নিয়ে বসো। ১ম থেকে একদম কিছু জানো না, সেই মাইন্ডসেট নিয়ে বসো যে হ্যাঁ, আমাকে এই চ্যাপ্টারটা শিখতে হবে আরেকবার। শেখো। তুমি আরেকবার চ্যাপ্টার ওয়াইজ সলভ করো। আরেকবার এটার PYQ সলভ করো। তারপর দেখি কেমন না হয়। তোমার এটি কাজ। তোমার নতুন কিছু জানার নেই, নতুন কিছু শেখার নেই, নতুন তুমি সবকিছু জানো। তুমি সবকিছু পার করে এই জায়গাতে এসেছো। অতএব তুমি যদি সিলেকশন থেকে বাদ যাও, তো কি কারণে বাদ যাচ্ছ সেইটাকে আইডেন্টিফাই করো, সেটাকে শুধরাও, দিয়ে এই যে এই ভ্যাকেন্সিটার জন্য লেগে পড়ো। ঠিক আছে? এই ভ্যাকেন্সিটা তোমার জন্য একটা সিট থাকে। সেটাকে টার্গেট করো। ঠিক আছে? তুমি জানো যে ম্যাথে আমার ২৫ নাম্বার আছে। আমি এইবারের WBPর কথা বলছি। এখনো ধরো KPর রেজাল্ট বেরোয়নি। আমি এখন WBPর এই কথাটাই বলি, তারপরে আমি KPতে আসছি। ধরো যদিও WBPর এই বছরের অন্তত WBPর প্যাটার্ন আলাদা, KPর প্যাটার্ন আলাদা। ঠিক আছে? তো ধরো এখানে ম্যাথ ২৫ নাম্বার আছে, রিজনিং ২৫ নাম্বার আছে। ঠিক আছে? GS এ ২৫ নাম্বার আছে, আর ইংলিশে ১০ নাম্বার ছিল। ঠিক আছে? এই যে আছে, তুমি মনে করো এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ যে তুমি 20 প্লাস করেছো। ঠিক আছে? ঠিক আছে? হতে পারে। এবারে ধরো এই জায়গাটাতে তোমার হয়তো মনে করছো তুমি যে আমার কিছু সমস্যা আছে, বা এই জায়গাটাতে আমার কিছু সমস্যা আছে, বা এই জায়গাটাতে আমার কিছু সমস্যা আছে, বা ইংলিশটাতে আমার ১০ এর মধ্যে হয়তো ২-৩ আসছে। তো সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে যে ইংলিশে আমার ২-৩ আসছে, আমার ইংলিশের কি, কি সাবজেক্ট গুলো দিচ্ছে। সেগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে? আমি মনে করো এই GS এর আমি কোন জায়গাটাকে আমি পাচ্ছি না, বা স্ট্যাটিক এর পোরশন এ ভুল হচ্ছে, না কারেন্ট অ্যাফেয়ার্স এ ভুল হচ্ছে, না কোনো সাবজেক্ট ওয়াইজ এ ভুল হচ্ছে, সেটা দেখতে হবে। ঠিক আছে? যেহেতু আমি ম্যাথ আর রিজনিং এর কথাটা বলি এখানে। মনে করো তুমি ম্যাথের সব চ্যাপ্টার গুলো ভালোভাবে করোনি। তো তোমার তো ভুল হবেই। আমি বারবার একটা কথাই বলছি যে যেকোনো যখন শুরু করবে, বিগিনাররা যখন শুরু করবে, তখন ১ম বার অন্তত পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করবে। এটা সময় লাগুক। ঠিক আছে? এমন নয় যে আমি হ্যাঁ, WBP, KPর জন্য একটা নির্দিষ্ট তুমি যদি প্যাটার্ন ফলো করো, তুমি পারবে। কিন্তু পরবর্তী যখন ক্ষেত্রে আবার পরীক্ষা দেবে, নতুন কোয়েশ্চেন সলভ করতে বসবে না? কোয়েশ্চেন সলভ করতে বসে যেন ডিমোটিভেট না হয়ে যাও যে আমি ম্যাথগুলো পাচ্ছি না। সেই যাতে ডিমোটিভেট না হও, তার জন্য কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? আর রিপিটাররা যারা আছো, তারা মনে হচ্ছে যেন এইবারে যদি না হয় তো কিন্তু ভেঙে পড়বে না। কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটার জন্য এখন থেকে লেগে পড়ো। হিউজ ভ্যাকেন্সি, পারবে। যেটা পারবে সেটা পারবে।
তোমার জায়গা, তোমার স্কোর করার জায়গা কিন্তু এই দুটো। তুমি এই দুটো জায়গায় তুমি যদি স্কোর করতে পারো না, তুমি মনে করো এখানে ম্যাথে 20+ পেলে, রিজনিংও যদি 20+ পেলে না, তুমি একদম তুমি সিলেকশনের খুব কাছে চলে আসবে। ঠিক আছে? এই 40 মার্কসটাই তোমাকে অন্যান্যদের থেকে অ্যাডভান্টেজ করে দেবে। ঠিক আছে? সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। সেই জায়গাটাকে লক্ষ্য রেখে আগাও। জিএস তুমিও পড়লে পারবে, ইংলিশ তুমিও পড়লে পারবে। ইংলিশ তুমি প্র্যাকটিসে, হ্যাঁ, মানে কিছু থাকে যে ইংলিশকে ভয় করে, কিন্তু ভয়ের কিছু নেই। কিন্তু তুমি যদি ম্যাথ আর দেখো রিজনিংটাও সবাই পারে। রিজনিংটা যে ম্যাথ পারে না, সে কিন্তু রিজনিং পারে। কিন্তু তুমি যদি ম্যাথে 20+, 20, 22, 23 যদি মার্ক স্কোর করে দাও না, তুমি এদের থেকে অনেকটা এগিয়ে যাবে। অতএব ম্যাথটাই তোমাকে স্কোরিং সাবজেক্ট দেবে, তোমাকে সিলেকশন দেবে। সেই জায়গাটা মাথায় রাখবে। ঠিক আছে? এভাবে চলতে থাকো, কোনো অসুবিধা হবে না। আবার এই চ্যানেলে তো আমি পিআইকিউ করাবো, চ্যাপ্টার ওয়াইজ করাবো। যদি মনে হয় যে হ্যাঁ, দেখে নিলে সুবিধা হবে, দেখবে। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর বিগিনাররা প্রথমেই বলছি, তোমরা কিন্তু ধরে রাখবে। তোমরা মানে প্রথম জোশে থাকবে, 2 দিন পড়লে, 3 দিন পড়লে, 4 দিন পড়লে, তারপরে কিন্তু আস্তে আস্তে জিরোতে চলে এসো না। তাহলে কিন্তু আগের পড়াগুলো কিন্তু পুরোটাই জিরো হয়ে যাবে। ঠিক আছে? তোমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো। তারপর সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন লাগাও। তারপর তুমি পিআইকিউতে বসো। ঠিক আছে? পিআইকিউতে বসতে হবে তারপর। ঠিক আছে? আচ্ছা, তারপর পিআইকিউর কথাটা বলি। পিআইকিউ যখন বসবে তখন মানে কিভাবে পিআইকিউ প্র্যাকটিস করতে হয় দেখো। মনে করো তুমি একটা করতে বসলে। ঠিক আছে? তুমি ম্যাথের একটা করলে, আ তুমি সাবজেক্ট ওয়াইজ না করে তুমি মনে করো একদম পুরো পেপার নিয়ে বসেছো। মানে একটা মানে একটা কোয়েশ্চেন সেট নিয়ে বসেছো। সেখানে সবকিছু সাবজেক্টই আছে। তুমি যে সাবজেক্ট মানে যে ম্যাথ গুলো বা যে কোয়েশ্চেন গুলো তুমি পারছো না, সেটা খাতায় কিন্তু নোট করবে। ঠিক আছে? একটা খাতায় কিন্তু নোট করবে। সেটা ম্যাথ হতে পারে, সেটা রিজনিং হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা জিএস হতে পারে। যেকোনো যে সাবজেক্টে করবে সেটা কিন্তু খাতায় নোট করবে। খাতায় নোট করার পর, ঠিক আছে? তুমি মনে করো ২০ টা অঙ্ক, ২৫ টা অঙ্ক আছে। তুমি মনে করো ২০ টা পেরেছো, ৫ টা পারোনি। সেই ৫ টাই কিন্তু খাতায় নোট থাকবে। একদম ডেট, কোন কোয়েশ্চেন করছো, কোথা থেকে নিয়ে করছো সব লিখবে। দিয়ে ৫ টা কিন্তু নোট করে রাখবে। ঠিক আছে? সপ্তাহে ১ দিন হোক, ২ সপ্তাহে ১ দিন হোক, মানে এই যে ম্যাথ গুলো পারোনি বা যে রিজনিংটা পারোনি বা যে সাবজেক্টটা তুমি পারোনি, সেটা কিন্তু একবার খুলে দেখবে। যে হ্যাঁ, আমি এই জায়গাগুলো পারিনি। সেই জায়গাগুলো তোমাকে করতে হবে। সেই জায়গাগুলো তোমাকে আবার নতুন করে প্র্যাকটিস করতে হবে। বা সেই ম্যাথগুলো যেগুলো পারোনি, সেগুলো আবার করতে হবে। দেখবে যখন এই প্রসেসটা যখনই কন্টিনিউ করবে না, তখন তুমি একটা মানে প্রিপারেশন এর একটা টপ লেভেলে চলে যাবে। ঠিক আছে? এভাবে পিআইকিউ প্র্যাকটিস করতে হয় এভাবে। তুমি যেটাই করবে, যেটা পারবে না সেটা খাতায় লিখে রাখবে। তবে তোমার অসুবিধা হবে না যে হ্যাঁ, আমি এই জায়গাটাকে পৌঁছতে পারবো। ঠিক আছে? আর এমন নয় যে আমি কোয়েশ্চেন সলভ করলাম, সেটা পিওয়াইকিউ হোক, মক হোক, করে গেলাম, বাস কোনো আমি দেখলাম না যে কি পারছি, কি পারছি না, কি পারছি না, মানে কি করলে কি হবে, কোন সাবজেক্টে আমি দুর্বল আছি, কোন টপিকটা আমাকে করতে হবে। যদি এগুলো তুমি রিভিউ না করো, যদি না দেখো, তোমার কিন্তু নিট ফল 0 হয়ে যাবে। কি বুঝবে বলো? যদি তুমি না দেখো, তাহলে কি করে জানবে যে হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমার অসুবিধা আছে, এই চ্যাপ্টারটা আমাকে করতে হবে? কখনো হতে পারবে না। তবে যখন প্রিপারেশন নেবে, একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেবে। যেন আমাকে ২য় বার অন্তত ভাবতে না হয় যে হ্যাঁ, আমার ওইটা হয়নি। ঠিক আছে? এটা যেন ভাবতে না হয়। আচ্ছা, এবারে বলি, আচ্ছা এবার আমি তোমাদের WBP আর KP এই দুটোর যারা বিগিনার আছো তারা একটু দেখে নাও। তারা জানো হয়তো, তাও আমি বলে দিচ্ছি যে আচ্ছা, এটা কনস্টেবল, ঠিক আছে? এটা কনস্টেবল, এটাও কনস্টেবল। এটার ক্ষেত্রে তোমাদের কি প্যাটার্ন আছে সেটা বলে দিই। আচ্ছা, এখানে আপাতত এই বছর অবধি, মানে এই বছর যেটা হয়েছে, নতুন নিয়ম হয়েছে এই বছরেই, কিন্তু হয়তো নতুনভাবে হয়তো এটা টিআরপি ঢেলে সাজাতেও পারে, নতুন নিয়ম করতে পারে, নতুন পরীক্ষার প্যাটার্ন করতে পারে। কারণ ধরো আ যতদূর শোনা যাচ্ছে যে ইন্টারভিউ থাকবে না। এবার ইন্টারভিউ যদি না থাকে, সেক্ষেত্রে ধরো নতুন নিয়ম করতে হবে। কারণ ১৫ নাম্বারের ইন্টারভিউ ছিল, সেই নাম্বারটা তো কোনো দিকে এড করতে হবে। তো এই বছরের যে পরীক্ষার প্যাটার্ন ছিল, ম্যাথে ছিল ২৫ নাম্বার, ঠিক আছে? রিজনিং ছিল ২৫ নাম্বার। আচ্ছা, জিএস ছিল ২৫ নাম্বার। আচ্ছা, ইংলিশ ছিল ১০ নাম্বার। ঠিক আছে? আর আ ইন্টারভিউ ছিল ১৫ নাম্বার। টোটাল ১০০। এইখান এই এই স এ এ রিটেন এক্সাম হয়েছিল 85 মার্কসের, আর এটা হয়েছিল 15 মার্কসের। টোটাল ১০০ মার্কসের।
ঠিক আছে, কিন্তু কেপি কনস্টেবলে যেটা হয়েছিল, ম্যাথ ছিল 30 মার্কসের, রিজনিং ছিল 30 মার্কসের, আর জিএস ছিল 40 মার্কসের। এটা টোটাল প্রিলিমসটা হয়েছিল 100 মার্কসের। ঠিক আছে, কিন্তু এটা এখনো রেজাল্ট দেয়নি আজকের ডেটে। আজ 29 সরি আজকে 30 জুলাই, 29 জুলাই, আজকে 30 জুন, সরি আজ 30 জুন। তো আজকের ডেট অবধি কিন্তু এটার এখনো রেজাল্ট বেরোয়নি। অতএব এটা হলো। আর এই যে 85 মার্কসের যেটা হয়েছিল, সেটার কাট অফ জেনারেল ক্যাটাগরিতে আমাদের প্রিলিমসে গেছিল 48.5 এর মতন। ঠিক আছে, অতএব তুমি দেখতে পাচ্ছ যে কতটা কাট অফ গেছে। মানে এইভাবে তোমাকে প্রিপারেশন কিন্তু নিতে হবে। ঠিক আছে, এই যে প্যাটার্নটা বলে দিই, এটা হলো বাস, এটাতেই সিলেকশন। এরপরে এটা প্যানেল লিস্ট বেরোবে, যে যারা পাস তারা পাস, যারা চাকরি পেয়ে গেলো পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা পাস করার পরে তো আমাদের মাঠ হয়েছে। ঠিক আছে, 200 ট্র্যাকে হয়েছে। যেটা একটা নিয়ম, এটা বাদ দাও। কিন্তু আবার কেপি কনস্টেবলেরটা বলি, এটা তোমার প্রিলিমস 100 মার্কসের। এটার পরে এটার মাঠ আছে। ঠিক আছে, মাঠ হবে, দিয়ে মেন্স হবে। মেন্স যেটা হবে সেটা কিন্তু এই প্যাটার্নে হবে। এই এক্সামটার জন্য এবারে তখন মেন্সের কিন্তু সিলেবাস হয়ে গেল কি, ম্যাথে 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, আচ্ছা জিএস 25 নাম্বার, আর ইংলিশে 10 নাম্বার। তাহলে এটা 85 মার্কসের রিটেন হবে, তারপর আবার ইন্টারভিউ হবে 15 মার্কসের। ঠিক আছে, এটা হচ্ছে কেপি কনস্টেবলের নিয়ম, এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, ক্লিয়ার এটা হলো। এরপর যদি আমরা ডাব্লিউবিপি আর কেপি এসআই আসি, সেক্ষেত্রে বলে দিই, এটার প্রিলিমস হবে। এটা ধরো প্রিলিমসটা তোমার থাকবে, ম্যাথ থাকবে 25 নাম্বার, আর 25টা কোশ্চেন থাকবে ইন্টু 2, মানে 50 নাম্বারের ম্যাথ। ঠিক আছে, তারপর তোমার থাকবে রিজনিং। রিজনিংয়ে তোমার থাকবে 25টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে, 50 নাম্বার। আর জিএস থাকবে 50টা কোশ্চেন থাকবে ইন্টু 2 করে, 100 মার্কস। টোটাল 200 মার্কসের থাকবে প্রিলিমস। ঠিক আছে, আচ্ছা এরপর প্রিলিমস পাস করার পরে তোমার মাঠ হবে, ফিজিক্যাল পিইটি পিএমটি হবে, আচ্ছা এরপর এই পিএমটি পিইটির পর যেটা দুটোর ক্ষেত্রে মেন্স হবে তোমার, ধরো এটা পুরো ডিসক্রিপটিভ হবে। ঠিক আছে, পেপার 1 যেটা থাকবে, আচ্ছা মেন্সের কথাটা বলি এখানে, মেন্সের কথাটা এখানে বলে দিচ্ছি। যেটা পেপার 1 এ থাকবে তোমার জেনারেল স্টাডিজ এন্ড ম্যাথমেটিক্স, জিএস অ্যান্ড ম্যাথমেটিক্স। ঠিক আছে, জিএস এ তোমার যে কোশ্চেনটা থাকবে, জিএস থাকবে 50 মার্কসের, আর ম্যাথ রিজনিং মিলে থাকবে তোমার 50, অ্যারিথমেটিক 50, এটাতে 50 থাকবে। ঠিক আছে, আচ্ছা ইংলিশ ডেসক্রিপটিভ থাকবে 50 মার্কসের, আর বেঙ্গলি ডেসক্রিপটিভ থাকবে 50 মার্কসের। টোটাল যেটা থাকবে 200 মার্কসের, মেন্স হবে 200 মার্কসের, প্লাস 30 মার্কস থাকবে ইন্টারভিউ। টোটাল 230, মানে 230 মার্কসের থাকবে। এসআই গুলোর মেন্সটা হবে 230 মার্কসের। ঠিক আছে, এটা একটা নিয়ম। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেভাবে আগাবো। ক্লিয়ার? তাই যারা প্রিপারেশন নিচ্ছ, তারা যে প্রিপারেশন নেবে তা কম্প্যাক্ট প্রিপারেশন নাও, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। মানে পরে যেন আর ভাবতে না হয়, এক্সামের মুহূর্তে যেন কোনো চাপ না থাকে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, এটা বাকি আছে, এটা হয়নি। তাহলে কিন্তু প্রেসারে কিন্তু ভুলতে শুরু করবে তখন। ঠিক আছে, যা প্রিপারেশন নেবে এখন থেকে শুরু করো, যথেষ্ট সময় আছে এখনো ধরে রাখো, মাস 6-7 সময় পাবেই। কারণ আশা করা যাচ্ছে যে এখন নোটিফিকেশন দেবে, তারপর ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ 1 মাস ধরে চলবে, তারপরে আরো কিছু সময় নেবে, পরীক্ষা দেরি হবে তখন। ধরা যাক এখন তুমি সেটা নিয়ে আগাও। ঠিক আছে, যতটা করা যায় একদম প্রিপারেশন শুরু করলে একদম জেনে রাখবে সেটা শেষ করতে হবে। ছাড়া যে আমি কদিন পড়লাম না, তারপর হলো না, এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, আচ্ছা এবারে দেখে নিই যে রিজনিং এর কি কি চ্যাপ্টার গুলো আছে। রিজনিং এর চ্যাপ্টার বলতে তোমার ধরো অ্যানালিটিক্যাল বা অ্যারিথমেটিক্যাল রিজনিং থাকবে, ভার্বাল ফিগারিং, ডিরেকশন টেস্ট, টাইম সিকোয়েন্স, ব্লাড রিলেশন কোশ্চেন আসবে। আচ্ছা সিমিলারিটিস, ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন। আচ্ছা দেখি বলে দিই, ব্লাড রিলেশনের কোশ্চেন আসে। অ্যারিথমেটিক্যাল রিজনিং বলতে তোমার প্যাটার্নগুলো যেগুলো থাকে, যেগুলোতে আমরা স্কোয়ার, টিউব করে আমরা বের করি, সেগুলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো সিমিলারিটিস থাকবে তোমার, হয়তো কোনো একটা ফিগার দেওয়া থাকবে, সেই ফিগারটা কোনখানে ম্যাচ করছে এগুলো দেখতে হবে। মানে ওটা হিডেন ফিগারের মধ্যে।
পেপার ফোল্ডিং, পেপার কাটিং, কিউবস অ্যান্ড ডিস্কের, ঠিক আছে? আর কজ এফেক্ট, থিম ডিটেকশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, লজিক্যাল ডিডাকশন তুমি বুঝতে পারবে। যখনই তুমি আমাদের রিজনিং এর যখনই তুমি পিওয়াইকিউ দেখবে বা প্র্যাকটিস শিট দেখবে তখনই বুঝতে পারবে যে কি চ্যাপ্টারগুলো আসছে। এটা দেখতে যতটা বড়, বড় ইংলিশে লেখা আছে বলে কোনো কঠিন কিচ্ছু না। তুমি একটা জিনিস মনে রাখবে, অ্যালফাবেটিক্যাল সিরিজটা মনে রাখবে। অ্যালফাবেটিক্যাল সিরিজ যেন বারবার লিখতে না হয় যে এ, বি, সি, ডি করে এরকম 1, 2, 3 দিয়ে আবার এখান থেকে তোমার এম পর্যন্ত লিখলে দিয়ে আবার এন থেকে শুরু করলে 14 NO 15 এরকম করে যেন না হয়। যেটা একদম এটা মুখে মনে রাখবে। পুরো তোমার করতে সুবিধা হবে। সাপোজ তোমাকে এখানে বলে দিল যে ব্লাড, ঠিক আছে? এখানে বলে দিল ব্লাড। এবারে তুমি এখানে খুঁজে এখান থেকে খুঁজতে শুরু করলে যে B 2 এ আছে, L 12 এ থাকবে, O 15 এ থাকবে। এরকম যেন খুঁজতে না হয়। যেন একদম, একদম মনে থাকে যেন। তবে করতে সুবিধা হবে, তোমার স্পিড বাড়বে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো দেখবে। আর রিজনিং এর ক্ষেত্রে কোনো একটা চাপের কিচ্ছু নেই। তুমি পিওয়াইকিউ দেখো, ভিডিও দেখো, যেমন করে পারবে ওটা একটু টপিক ওয়াইজ দেখে নাও। দেখো সব হয়ে যাবে। চাপ নেওয়ার কিচ্ছু নেই। কোনো চাপের কিচ্ছু নেই। শুধু সিস্টেমেটিক্যালি পড়ে যাও। ঠিক আছে? সবই বললাম, সবই কিভাবে শুরু করবে, কিভাবে আগাবে সবই বললাম। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে, কাজে লাগবে। হয়তো প্রিপারেশন এর ক্ষেত্রে সুবিধা হবে। এই আশা নিয়ে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আর আরো পরবর্তী ক্ষেত্রে আমি পিওয়াইকিউ সিরিজ করাবো। আর টপিক ওয়াইজও আমি ম্যাথ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেগুলো যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। চ্যানেলটিকে ফলো করবে এবং তার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই এই মানে সুযোগটা পায়। অনেকে এমন হতে পারে যে হয়তো বুঝতে পারছে না কি করব না করব, কিভাবে শুরু করব। আশা করি একটা আমি স্বচ্ছ ধারণা দিতে পারলাম আমার দিক থেকে। তো আশা করি তোমাদের লাভ হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখবে এবং আশা করি তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ।